আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 9 জুন সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো গোমাংস বরাকে গ্রেফতার 16 জানালেন মুখ্যমন্ত্রী। গৌরবের টিমে বরাক থেকে একমাত্র পাপন প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক সদস্য মনোনীত। কাটিগড়ার সিদ্ধেশ্বর ফেরি দিয়ে পুনরায় শুরু হলো যাত্রী পারাপার। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, ইয়েলো অ্যালার্ট রাজ্যে। আজ বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন। পুশব্যাক ব্যবস্থা নেই 1950 সালের আইনে, বললেন বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। 2019-এর 14 ফেব্রুয়ারি সরকার এই তথ্য জানিয়েছে সর্বোচ্চ আদালতে। রেশনের প্রাপ্য চাল হাফিজ, ডিলারকে ঘেরাও করে বিক্ষোভ গ্রাহকদের, উত্তাল নরসিংপুর। হাইলাকান্দিতে এখনো 70 গ্রাম জলমগ্ন। এবং সর্বশেষ খবরটি হলো রাজ্যসভা আসনের প্রার্থী ঘোষণা এজিপির। এবারে শুনুন বিস্তারিত খবর। গোমাংসের নিষেধাজ্ঞা নিয়ে বিতর্ক আসামে দীর্ঘকাল ধরে চলছে। ঈদের সময় এই বিতর্ক আবারও তীব্র হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রবিবার ঘোষণা করেছেন যে ঈদের সময় অবৈধভাবে গবাদি পশু হত্যার জন্য আসামে 16 জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি উল্লেখ করেছেন যে রাজ্যের বিভিন্ন স্থান থেকে গরুর মাংস বাজেয়াপ্তের খবর এসেছে এবং বরাক উপত্যকার 2টি জেলার কাছাড়ের শিলচর ও লক্ষ্মীপুর, শ্রীভূমির বদরপুর এবং বাঙ্গার 5টি অবৈধ কসাইখানা পাওয়া যায়। মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লিখেছেন, যেখানে আমাদের সংবিধান ধর্মীয় স্বাধীনতার অধিকার নিশ্চিত করে, সেখানে এটি আইন শৃঙ্খলা এবং জনমতকেও সমানভাবে সমর্থন করে। এই ঈদ উল আজহার সময় আসামের বিভিন্ন স্থানে অবৈধ গবাদি পশু জবাই এবং গরুর মাংস উদ্ধারের উদ্বেগজনক ঘটনার খবর এসেছে। তিনি আরো উল্লেখ করেছেন যে এখন পর্যন্ত মোট 16 জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে 9 জন কাছাড় থেকে এবং 7 জন শ্রীভূমি থেকে। মুখ্যমন্ত্রী আরো জানিয়েছেন যে গরুর মাংস উদ্ধারের 5টি ঘটনা রিপোর্ট হয়েছে কটন বিশ্ববিদ্যালয়ের কাছে, ধুবড়ি, হুজাই এবং শ্রীভূমি। মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেছেন যে রাজ্য সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে আইন ও শৃঙ্খলা বা নিষ্ঠুরতার মূল্যেই নয়। তিনি সকলকে অনুরোধ করেছেন যে আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, বিশ্বাস বা পটভূমি নির্বিশেষে। উল্লেখ্য, রাজ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ নয়, তবে 2021 সালের আসাম গবাদি পশু সংরক্ষণ আইন হিন্দু, জৈন বা শিখ সংখ্যাগরিষ্ঠ এলাকায় এবং মন্দির বা সত্রের 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে গরুর মাংস বিক্রয় নিষিদ্ধ করে। অপরদিকে গৌরবের টিমে বরাক থেকে একমাত্র পাপন প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক সদস্য মনোনীত। গঠন করা হলো টিম গৌরব গগৈ। গৌরব গগৈর সেই টিমে স্থান পেয়েছেন বরাক উপত্যকা থেকে একমাত্র প্রাক্তন যুব কংগ্রেসের সভাপতি পাপন দেব। শিলচর জেলা কংগ্রেসের টিকিট বাণিজ্য শিবির বিরোধী পাপন দেবের হঠাৎ করে এমন উত্থানে অনেকেই যেমন উচ্ছ্বসিত উৎফুল্লিত, তেমনি অনেকেই আবার উদ্বেগে, আর সেটাই স্বাভাবিক। কারণ 26 রাজ্যে বিধানসভা নির্বাচন, 8-9 মাসও বাকি নেই। এর আগে পাপন দেবের এই নিযুক্তি যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দুদিন আগে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে নানা অভিযোগ নিয়ে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে প্রদেশ কংগ্রেসের উচ্চস্তরীয় কমিটি। সেখানে যেসব জেলা কংগ্রেস সভাপতির নাম উঠে এসেছে সেই তালিকায় রয়েছে কাছাড় জেলার। এমন প্রেক্ষাপটেই দলের পর্যবেক্ষক সমিতি ঘোষণা করেছে প্রদেশ কংগ্রেস। আপাত দৃষ্টিতে প্রদেশ কংগ্রেসের 78 সদস্যের পর্যবেক্ষক সমিতির তালিকায় বিপুল গগৈর স্বাক্ষর থাকলেও এই তালিকা প্রস্তুতে প্রদেশ কংগ্রেসের সদ্য নিযুক্ত সভাপতি গৌরব গগৈর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এই পর্যবেক্ষক সমিতি আসলে টিম গৌরব। উল্লেখ্য, বিগত দিনে শিলচর জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক পদের দায়িত্ব ছিলেন পাপন। এর আগে শিলচর লোকসভা যুব কংগ্রেসের সভাপতি সহ একাধিক পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এবার তাকে প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক সমিতির সদস্য মনোনীত হওয়ায় উষ্ণ অভিনন্দন জানিয়েছেন দলের কর্মকর্তা সহ অনুরাগীরা। অপরদিকে কাটিগড়ার সিদ্ধেশ্বর ফেরি দিয়ে পুনরায় শুরু হলো যাত্রী পারাপার। বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় রবিবার থেকে পুনরায় সিদ্ধেশ্বর ফেরিঘাট দিয়ে যাত্রী পারাপার শুরু হয়েছে। এদিন সকাল থেকে যাত্রী পারাপার শুরু করেছে অভ্যন্তরীণ জল পরিবহন বিভাগ।
বরাকের জলস্তর স্বাভাবিক থাকলে এখন থেকে নিয়মিতভাবে চলবে ফেরি নৌকা। সংস্কারের জন্য ৬ নম্বর যাত্রী সড়কের কাঠিগুড়া বদরপুর সংযোগী গেমন সেতু বন্ধ হওয়ার পর বিকল্প হিসেবে সিদ্ধেশ্বর ফেরি দিয়ে যাত্রী পারাপারের ব্যবস্থা করেছিল কাছাড় জেলা প্রশাসন। 2টি ইঞ্জিন চালিত নৌকায় চলছিল যাত্রী পারাপার, কিন্তু কদিন আগে বরাক নদীতে প্রবল জলস্ফীতি দেখা দেওয়ায় এবং নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করায় ফেরি পরিষেবা বন্ধ করে দিয়েছিল অভ্যন্তরীণ জল পরিবহন বিভাগ। ফলে বন্যা পরিস্থিতিতে এই কদিন বন্ধ ছিল যাত্রী পারাপার। বর্তমানে বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হওয়ায় পুনরায় ফেরি সার্ভিস শুরু করেছে সংশ্লিষ্ট বিভাগ। প্রাপ্ত খবর মতে রবিবার থেকে সিদ্ধেশ্বর, লাঠিমারা সহ অন্যান্য ফেরি দিয়ে যাত্রী পারাপার শুরু করা হয়েছে। এই 2 ফেরি পরিষেবা পুনরায় চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কাঠিগুড়া বদরপুরের মানুষ, কারণ গেমন সেতু বন্ধ থাকার ফলে এই ফেরি নৌকায় এখন সাধারণ মানুষের ভরসা। অপরদিকে ফের রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিল গুয়াহাটি আঞ্চলিক আবহাওয়া দফতরের কর্তারা। ডিব্রুগড়, তিনসুকিয়া, ডিমা হাসাও, কাছাড়, হাইলাকান্দি ও শ্রীভূমি জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা, বইবে জোড়ো হাওয়া। আগামী 7 দিন উত্তর পূর্ব জুড়ে হলুদ সতর্কবার্তা জারি করল আবহাওয়া অফিস ও গুয়াহাটি আঞ্চলিক আবহাওয়া দফতরের কর্তারা জানান, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর পূর্বে সক্রিয় থাকায় ফের 7 রাজ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জেরে ফের অতিবৃষ্টির সম্ভাবনা। আগামী 7 দিন রাজ্যের জেলায় জেলায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে দুর্যোগ প্রশমন বিভাগকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ধসপ্রবণ এলাকাগুলি থেকে মানুষকে সুরক্ষিত স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। কর্তারা আরো জানান, 11 থেকে 14 জুন আসাম ও মেঘালয়ে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। এই সময় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে জোড়ো হাওয়া। মৌসুম বিভাগ আরো জানান, ডিব্রুগড়, তিনসুকিয়া, ডিমা হাসাও, কাছাড়, হাইলাকান্দি ও শ্রীভূমি জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা, হবে বজ্রপাতও। এছাড়াও সতর্কবার্তা জারি করা হয়েছে কার্বি আংলং, কুকরাঝাড়, গোলাঘাট, লখিমপুর, ধেমাজি, যোরহাট ছাড়াও বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টিপাত হবে। অপরদিকে আজ বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন। রাজ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় ও কিংবদন্তিদের শ্রদ্ধা জানাতে আজ আসাম বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন বসতে চলেছে। ডিব্রুগড় বিমানবন্দরকে প্রয়াত কিংবদন্তি ভূপেন হাজারিকার নামে করার এজেন্ডাও রয়েছে। ভূপেনকে সম্মান জানাতে এ ব্যাপারে আগেই সিদ্ধান্ত নেয় রাজ্য ক্যাবিনেট। আজ সুধাকণ্ঠকে শ্রদ্ধাও জানাবে বিধানসভা। অধিবেশনে জল জীবন মিশন নিয়ে আলোচনা হবে। এই অধিবেশনে কোনো প্রশ্নোত্তর পর্ব থাকছে না। অপরদিকে পুশব্যাক ব্যবস্থা নেই 1950 সালের আইনে, বললেন বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। 2019-এর 14 ফেব্রুয়ারি সরবা সরকার এই তথ্য জানিয়েছে সর্বোচ্চ আদালতে। 1950 সালের দি ইমিগ্রেন্টস অর্থাৎ এক্সপালশন ফ্রম আসাম অ্যাক্টের অধীনে বিদেশিদের পুশব্যাক করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু বিশিষ্ট আইনজ্ঞ হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর দাবি, আইন না জেনেই মুখ্যমন্ত্রী এসব বলছেন। ইমিগ্রেন্টস এক্সপালশন অ্যাক্টের কোথাও বিদেশিদের সীমান্তে নিয়ে গিয়ে পুশব্যাক করার কথা নেই। আসলে মুখ্যমন্ত্রী এক বিশেষ সম্প্রদায়ের লোকদের জোর করে সীমান্তের ওপারে ঠেলে দিতে চাইছেন। আসামে বিদেশি শনাক্তের প্রক্রিয়া ঝুলে থাকার অন্যতম কারণ হচ্ছে বিদেশি ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া। ট্রাইব্যুনালে বছরের পর বছর ধরে ঝুলে থাকে মামলার পাহাড়। তারপর হাইকোর্টে, সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগও থাকে। ফলে বিদেশি শনাক্তের প্রক্রিয়া অনেক দীর্ঘায়িত হয়, তাই দ্রুত বহিষ্কার করাও সম্ভব হয় না। তাই মুখ্যমন্ত্রী এবার বিদেশিদের শনাক্ত করে বিতরণ প্রক্রিয়ায় গতি আনতে ট্রাইব্যুনালের আইনি বিচার প্রক্রিয়া এড়িয়ে চলার কৌশল নিয়েছেন। বিদেশি বলে শনাক্ত লোকদের সীমান্তে নিয়ে গিয়ে পুশব্যাক করার প্রক্রিয়া পাকাপোক্ত করতে 1950 সালের দি ইমিগ্রেন্টস অ্যাক্ট দেখিয়ে দিয়েছেন তিনি। শনিবার মুখ্যমন্ত্রীর মন্তব্য, বিদেশি বহিষ্কারের জন্য বিদেশি ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে হবে সরকারকে, এমন কোনো কথা নেই। কারণ ইমিগ্রেন্টস এক্সপালশন অ্যাক্ট নামে আইন রয়েছে এবং সেই আইন এখনো বলবৎ রয়েছে রাজ্যে। সেই আইনের অধীনে বিদেশিদের শনাক্ত করার পর জেলা শাসক সঙ্গে সঙ্গে পুশব্যাক করার নির্দেশ দিতে পারেন।
কিন্তু মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়ে তীব্র আপত্তি তুলেছেন আইনজ্ঞ হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। তার চ্যালেঞ্জ, মুখ্যমন্ত্রী দেখিয়ে দিন পুষ্পিকের কথা কোথায় রয়েছে 1950 সালের আইনে। তিনি বলেন, হয় মুখ্যমন্ত্রী আইন জানেন না, না হলে আইনজীবীরা ভুল ব্যাখ্যা দিয়েছেন তাকে। 1950 সালের দি ইমিগ্রেন্টস অ্যাক্টে বলা হয়েছে, কাউকে বিদেশি বলে সরকারের সন্দেহ হলে এবং সেই ব্যক্তিকে দেশের স্বার্থের পরিপন্থী বলে বিবেচনা করা হলে তাকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হতে পারে। সরকারের দায়িত্বপ্রাপ্ত কোনো অফিসার নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট রাস্তা দেখিয়ে দিয়ে দেশ ছাড়ার নির্দেশ জারি করতে পারেন। কিন্তু সীমান্তে নিয়ে গিয়ে গলা ধাক্কা দিয়ে পুশব্যাক করার কথা আইনের কোথাও লেখা নেই জানিয়ে হাফিজ রশিদ বলেন, পুশব্যাক করার কোনো ব্যবস্থা আইনে নেই, তা অত্যন্ত অমানবিক। তাছাড়া 2019 সালের 14 ফেব্রুয়ারি সর্বানন্দ সোনোয়ালের সরকার সুপ্রিম কোর্টে এফিডেভিট দাখিল করে জানিয়েছে পুশব্যাক প্রথা বন্ধ করা হয়েছে আসামে। 2013 সালের 13 মার্চ অবধি পুশব্যাক ব্যবস্থা ছিল, তারপর থেকে চলছে বহিষ্কার ব্যবস্থা। তাই নিজেদের সরকারের দাখিল করা এফিডেভিট এখন কি করে অস্বীকার করতে পারেন মুখ্যমন্ত্রী, তার প্রশ্ন। মুখ্যমন্ত্রীকে বিদ্ধ করে তিনি বলেন, এতদিন ধরে 1950 সালের সেই আইন কার্যকরী করেনি সরকার, তাহলে সিএএ প্রণয়নের প্রয়োজনই ছিল না। সিএএ না আনলে সমাজে এত বিভাজন বিদ্বেষ তৈরি হতো না। কিন্তু এক বিশেষ সম্প্রদায়ের লোকদের জোর করে সীমান্তের ওপারে পাঠিয়ে দিতে 1950 সালের আইনের কথা বলছেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেই আইনেও বিদেশিদের সীমান্তে নিয়ে গিয়ে পুশব্যাক করার কথা উল্লেখ নেই, জানা উচিত মুখ্যমন্ত্রীর। অপরদিকে হাইলাকান্দিতে এখনো 70 গ্রাম জলমগ্ন। হাইলাকান্দি জেলার 70টি গ্রামের 51,463 জন লোক এখনো বন্যাক্রান্ত রয়েছেন। আক্রান্তদের মধ্যে 16,408 জন পুরুষ, 17,816 জন মহিলা এবং বাকি 17,194টি শিশু রয়েছে। জেলায় রবিবার পর্যন্ত 7টি রিলিফ ক্যাম্প চালু রয়েছে এবং এতে 1470 জন দুর্গত সরকারি আশ্রয়ে রয়েছেন। এছাড়া রিলিফ ডিস্ট্রিবিউশন সেন্টারগুলিতে আরো 1,520 জন বন্যা দুর্গত এখনো রয়েছেন। জলমগ্ন এলাকায় এখনো 51,720টি গবাদি পশু বন্যা আক্রান্ত রয়েছেন। এর মধ্যে গরু মহিষ 11,934টি, ছাগল 7,427টি এবং পোল্ট্রি রয়েছে 32,159টি। ত্রাণ হিসেবে রবিবার চাল 15 কুইন্টাল 34 কেজি, ডাল 3 কুইন্টাল 4 কেজি, লবণ 92 কেজি, ভোজ্য তেল 92 লিটার, শিশু খাদ্য 76 প্যাকেট বন্টন করা হয়েছে। সাম্প্রতিক বন্যা জেলার 102টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পিএইচই বিভাগের 28টি পানীয় জল সরবরাহ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে বন্যাক্রান্ত এলাকাগুলিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন অব্যাহত রয়েছে। স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ পর্যন্ত 20টি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে রাজ্যসভা আসনের প্রার্থী ঘোষণা এজিপির। বিজেপির পর অসম গণ পরিষদ আগামী রাজ্যসভা নির্বাচনের জন্য তাদের প্রার্থী ঘোষণা করেছে। শনিবার রাতে গুয়াহাটিতে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর এজিপির শীর্ষ নেতারা তাদের প্রার্থীর নাম প্রকাশ করেন। দীর্ঘ তালিকা থেকে এজিপি আবারও বীরেন্দ্র প্রসাদ বৈশ্যকে মনোনীত করেছে। 19 জুন নির্ধারিত নির্বাচনে প্রবীণ নেতা বীরেন্দ্র প্রসাদ বৈশ্য দলকে প্রতিনিধিত্ব করবেন। এজিপির একজন মুখপাত্রের মতে এই মনোনয়ন একটি বিশেষ শর্ত সহ এসেছে। 2 বছর পর বীরেন্দ্র প্রসাদ বৈশ্যকে অন্য একজন নেতার জন্য আসনটি খালি করতে হবে। এরপর এজিপির নতুন প্রজন্মের প্রার্থী পরবর্তী 4 বছরের জন্য আসনটি গ্রহণ করবেন। বৈঠকে এজিপির সভাপতি মন্ত্রী অতুল বোরা, নির্বাহী সভাপতি মন্ত্রী কেশব মহন্ত এবং সাংসদ ফণীভূষণ চৌধুরী সহ বেশ কয়েকজন দলের কর্মকর্তা উপস্থিত ছিলেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।